নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। অশান্ত বাংলাদেশ নিয়ে চিন্তায় রয়েছে ভারত। দিল্লির কোনো রকম নির্দেশ ছাড়া ত্রিপুরা পশ্চিমবঙ্গ কোনো ব্যবস্থা নিতে চাইছে না। তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তপ্ত বাংলাদেশ নিয়ে দিল্লির সাথে কথা হয়েছে। দিল্লি থেকে খবর নেওয়া হয়েছে ত্রিপুরাতে কোনো প্রভাব পড়ছে কিনা। ত্রিপুরায় কোনো সমস্যা হলে সাথে সাথে তাদের এ বিষয়ে অবগত করার জন্য এবং দিল্লি যেভাবে নির্দেশ দেবে সেই অনুযায়ী কাজ হবে। পাশাপাশি রাজ্য পুলিশের মহানির্দেশক, গোয়েন্দা শাখার মহানির্দেশক, বিএসএফ এবং আসাম রাইফেলের আধিকারিকদের সাথে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের নিরাপত্তার যাতে সঠিকভাবে থাকে সেদিকে কঠোর নজরদারি রাখার জন্য তাদের বলা হয়েছে। পাশাপাশি তাদের বলা হয়েছে যাতে নিরাপত্তা কর্মীরা একে অপরের সাথে সংযোগ রক্ষা করে, বিশেষ করে সীমান্ত নিয়ে এখন কাউকে প্রবেশ করতে দেওয়া না হয়। সীমান্তে নজরদারি আরও বেশি বাড়ানোর জন্য বলা হয়েছে এবং এই ঘটনা কোনোভাবে ত্রিপুরার উপর আঁচ ফেলতে পারবে না বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশে যে ঘটনাগুলি সংঘটিত হচ্ছে সেগুলি কোনোভাবে বাঞ্ছনীয় নয়। শান্তির পরিবেশ দ্রুত ফিরিয়ে আনার জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠক বসেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লিতে রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত। দিল্লির সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুরা। সূত্রের খবর, বাংলাদেশের প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও এ বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা দেখা হচ্ছে। গতকাল বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জেনেছেন এবং আমরাও সেদিকে নজর রেখেছি। দিল্লির সাথেও আমি কন্টিনিউয়াস আমার যোগাযোগ আছে এবং আমি সবার সাথেই আমি কথা বলেছি। এখানে আপনারা এর মধ্যে হয়তো বা খবর পেয়েছেন, আমাদের চিফ সেক্রেটারি, ডিজিপি এবং আসাম রাইফেলস, বিএসএফ, অন্যান্য যারা আছেন সবার সাথে আমার কালকে একটা ওনাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে নজরদারি রাখা হয় এবং আমরা নজর রাখছি। দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে। তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা কাজ করব। এখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করছি। তো আমি বললাম তো ডিজিপি সাহেবের সাথে কথা হয়েছে, তো ইন্টেলিজেন্ট ডিজিপি ওনার সাথেও কথা হয়েছে, বলা হয়েছে যে কোঅর্ডিনেশন করার জন্য। এই যে আমি 5-6টা ডিপার্টমেন্টের কথা আমি বললাম, ওনারা সবাই একজন আরেকজনের সাথে যাতে কোঅর্ডিনেশন করে, কোথাও কী সমস্যা বা কোনো যদি বর্ডার এরিয়াতে কোনো প্রবলেম হয় একজন আরেকজনের সাথে যাতে কোঅর্ডিনেশন করে। দিল্লি থেকে সাথে কথা হয়েছে, নির্দেশ হয় না, আমাদের সাথে কথা হয়েছে যে মানে এখন কী পরিস্থিতি আমাদের ত্রিপুরাতে, বাংলাদেশে এই উদ্বেগজনক যে অবস্থা, তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না আমার কাছে জানতে চেয়েছে। আমিও বললাম যে এখন পর্যন্ত তো সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করবে, কারণ ভারতীয় জনতা পার্টির সাথে রয়েছে জনগণের সমর্থন। তাই এ জায়গায় দাঁড়িয়ে বলতে হয়, একটি আসনও বিরোধীদের নয়। সবগুলি আসনে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি। কিন্তু বর্তমান বিরোধী দল সিপিএম তাদের সরকারের সময় দাবি করত বিরোধীদের একটি ভোট নয়, কিন্তু সে জায়গায় রাজ্যের শান্তির পরিবেশ বজায় রয়েছে। বর্তমানে বিরোধীরা ভোটের লড়াই করতে পারছে, সুতরাং সিপিআইএমের অভিযোগ ভিত্তিহীন। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর শেষ প্রচারের দিন আরও বলেন, তিনি জনগণের কাছে আগে দাবি করেছেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য, যাতে গ্রামীণ এলাকার উন্নয়ন হয়। আমি দেখলাম যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় বলেছেন যে খুঁজে পাচ্ছে না, কোনো তো ইস্যু নেই, খুঁজে পাচ্ছে না কোথায়। আমি বলেছিলাম যে আমাদের যে এবার ত্রিস্তরীয় পঞ্চায়েতে একটাও যেন না পায়। তো এটা তো আমাদের বলতেই হয়। উনাদের সময় কি হতো, বলতো না যে একটাও ভোট নয়। আর তা কি সম্ভব এটা? তবে তাহলে ওনারা কি করে নমিনেশন দিল? তো এইগুলো বলার জন্য ইস্যু নেই, এটাকেই বারবার বলছেন। আমি জানি যে
ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের ত্রিপুরার প্রতিটি মানুষ, আমাদের বিশেষ করে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সাধারণ মানুষ, তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আমাদের মোদিজির উপরে পুরো আস্থা আছে এবং সেই কারণেই বলছি বারবার যে আমাদের পঞ্চায়েতে ভালো রেজাল্ট হবে। রাজ্যের বিদ্যুৎ পরিষেবা নিয়ে লাগাতার অভিযোগ তুলছে গ্রাহকরা। পরিষেবার মান তলানিতে এসে দাঁড়িয়েছে। লাগাতার সংবাদ শিরোনাম দখল করে আছে সরকারের মুখ পুড়ছে এ দপ্তর। এই বিষয়গুলি মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আসার পরে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে নিয়ে আগরতলা ৭৯ টিলা এলাকায় অবস্থিত স্টেট লোড ডিসপাস সেন্টার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে গিয়ে তিনি সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন, কর্মীদের কাছ থেকে কাজকর্মের বিষয়ে এবং যন্ত্রপাতি সহ প্রযুক্তির বিষয়ে অবগত হন। তারপর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানায়, বিদ্যুৎ ছাড়া এই মুহূর্তে চলা সম্ভব নয়। কিন্তু বর্তমানে ত্রিপুরা রাজ্যে কোনো লোডশেডিং হয় না, মাঝে মধ্যে পাওয়ার কাট করা হয়। তবে এই পাওয়ার কাট কেন হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সংশ্লিষ্ট নিগমের আধিকারিকদের সাথে। আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছে, বহু বৈদ্যুতিন কাজ পূরণ হয়ে গেছে, বহু স্কিম রাজ্য সরকারের কাছে এসেছে। এর দ্বারা বৈদ্যুতিক তারগুলি পরিবর্তন করতে হবে। পাশাপাশি অনেক জায়গায় ট্রান্সফরমারের সমস্যা রয়েছে, অতিরিক্ত লোডে ট্রান্সফরমারগুলি সমস্যা হচ্ছে, তাই এই সমস্যা সমাধানের জন্য চিন্তা ভাবনা চলছে। একই সাথে বৈদ্যুতিক কেবলগুলির যাতে আগামী দিন মাটির নিচ দিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, যেহেতু বিদ্যুতের চাহিদা অতিরিক্ত, তাই উত্তোলন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে মাটির নিচে গ্যাস কমে যাচ্ছে, তাই সোলার সিস্টেমের দিকে নজর দিচ্ছে সরকার। এর জন্য ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। যে ইউটিউবে মাঝে মাঝে দেখা যায় অনেক সময় সাংবাদিকদের বলে নেই কথা, সত্যি তাই। এখন আমাদের এই অবস্থার কারণে অনেক সময় ত্রিপুরায় একমাত্র জায়গা যেখানে লোডশেডিং হয় না। কালকে আমাকে আধিকারিকরা বলেছেন ত্রিপুরাতে কিন্তু লোডশেডিং হয় না, মাঝে মাঝে কি হয়, ডিসরাপশন হয়। এবং সেই কারণগুলো কালকে আমরা বিস্তারিত আলোচনা করেছি কি কারণে হচ্ছে। এসএলডিসি সম্পর্কে আমরা জানলাম যে এখানে মেন হচ্ছে যে উৎপাদন এবং তাকে পরিবহন এবং ডিস্ট্রিবিউশন সব মিলে ওনারা কিন্তু মনিটরিং করে। অর্থাৎ এখানে আমাদের ত্রিপুরাতে যা উৎপাদন হয় তাকে মনিটর করা এবং প্রয়োজনে সেটাকে কিভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, কোথায় ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুসারে তারা এই কাজগুলো করে। কিন্তু সাধারণ মানুষকে আমি বলবো, জনসাধারণের কাছে আমি বলবো যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বা পাওয়ার ডিপার্টমেন্টের কেউই আপনাদের শত্রু না, আপনাদের হেল্প করতে হবে, কারণ আপনাদের জন্যই এই ডিপার্টমেন্ট। এই বিষয়টা আপনাদের বুঝতে হবে, কারণ যদি আমি বিনা পয়সায় বিজলি নিই তাহলে ওদের তো সেটা পাচ্ছে না। সেটা মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে কাউন্সিলিং বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে পৌরোহিত্য করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি কর্পোরেটরদের নিয়ে এই বৈঠক করেন। বৈঠক শেষে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, নির্বাচনের কারণে গত মাসে কাউন্সিলিং মিটিং করা সম্ভব হয়নি। এদিনের মিটিংয়ে হর ঘর তেরঙ্গা কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে 13, 14 ও 15 আগস্ট প্রতিটি বাড়িতে এবং অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি আগরতলা শহরে যে সকল উন্নয়নমূলক কাজ চলছে সে সকল উন্নয়নমূলক কাজ নিয়ে এদিনের বৈঠকের আয়োজন করা হয়। দুর্গাপূজার সময় আগরতলা শহরকে যেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সে বিষয়ে এদিন আলোচনা হয়েছে। পাশাপাশি তিনি সমস্ত কর্পোরেটরদের নির্দেশ দিয়েছেন শহরবাসীর স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে যাতে তারাও দায়িত্ব পালন করে এবং শহরকে যাতে সাজিয়ে তোলা যায়। বিষয়বস্তু আজকে হচ্ছে হর ঘর তেরঙ্গা। আপনারা জানেন ভারত সরকার এবং রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে 13, 14, 15 3 দিনই আমরা প্রতি বাড়িতে প্রতি জায়গায় ভারতীয় জাতীয় পতাকা আমরা উত্তোলন করব। সেই অনুযায়ী আজকে আমাদের ওয়ার্ড ভিত্তিক কিছু আলোচনা হবে, আমরা এইভাবে অবজার্ভ কীভাবে করবো সেটা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আমাদের এনইউপি যে কাজগুলি, যে এইসব কাজ নিয়ে শহরের উন্নয়নের সামগ্রিক চিত্র আমরা তুলে ধরবো। কর্পোরেশন মত বিনিময় হবে এবং আগামী পুজো মরশুমে যাতে আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা যায়
এবং কিছু কাজ করা যায় সেই হিসেবে আমরা আজকে আলোচনা করব এবং অন্যান্য বিষয় থাকবে। সার্বিকভাবে মেইন ইস্যু হচ্ছে হর ঘর তিরঙ্গা, যাতে আমাদের জাতীয় পতাকা প্রত্যেকটি শহরের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বাড়িতে, প্রতিটি বাজারে যাতে উত্তোলন করা যায়, তাদেরকে সচেতন করা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, মানুষের কাছে যাওয়া এবং আমাদের স্বাধীনতার ইতিহাসকে সামনে তুলে দেওয়া এবং যারা বীর শহীদরা যারা স্বাধীন করার জন্য আত্মনিয়োগ করেছিলেন, আত্মবলিদান দিলেন, তাদের ইতিহাসকে তুলে ধরার জন্য কিন্তু হর ঘর তিরঙ্গা কর্মসূচি সারা ভারতবর্ষের সঙ্গে সারা ত্রিপুরা, সারা রাজ্যে এবং আমাদের আগরতলা পৌর নিগম থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হবে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শেষ লগ্নে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ৯ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী মঞ্জু দাস এবং ৮ নং আসনের প্রার্থী শিবায়ন দাসের সমর্থনে এক বাইক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগামী ৮ই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। রাজ্যে বর্তমানে যে চিত্র দাঁড়িয়েছে তাতে দেখা যাচ্ছে ৬০৫টি পঞ্চায়েতের মধ্যে ৬,৩৭০টি আসন রয়েছে। এর মধ্যে ৫,০০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন। পঞ্চায়েত সমিতির ৩৫টির মধ্যে ৪২৩টি আসন। এর মধ্যে অধিকাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জয় হয়েছে। ৮টি জেলা পরিষদের ১১৭টি আসন, যার মধ্যে ৯৬টি আসনে নির্বাচন হচ্ছে। বাকি আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা। ৮ই আগস্ট নির্বাচন সম্পন্ন হওয়ার পর ১২ই আগস্ট যখন ফলাফল ঘোষণা হবে তখন দেখা যাবে আবারও ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হয়েছে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টির গ্রামীণ সরকার ত্রিস্তর পঞ্চায়েতে গঠিত হবে, কারণ গত ৫ বছরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা পঞ্চায়েতগুলি পরিচালনা করেছে তারা মানুষের স্বার্থে কাজ করেছে। কেন্দ্রীয় প্রকল্প ও রাজ্যীয় প্রকল্প সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। একজন মানুষের অর্থনৈতিক দিকেরও বিকাশ হয়েছে। তাই আগামী দিনে আরও বেশি উন্নয়নের ধারা বজায় রাখার জন্য পুনরায় ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার জন্য আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন গ্রামকে শক্তিশালী করার জন্য। গ্রাম শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে বলে জানান তিনি। মধ্যে যা চিত্র ত্রিপুরা রাজ্যে দাঁড়িয়েছে, ৬০৫টা পঞ্চায়েতের মধ্যে ৬,৩৭০টা আসন, তার মধ্যে ৫,০০০-এর উপর আসনে ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি। পঞ্চায়েত সমিতির ৩৫টা ব্লক আমাদের সমিতি, তার মধ্যে ৪২৩টা আসন, অধিকাংশ আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি ভারতীয় জনতা পার্টির প্রার্থীগণ। এবং ৮টি জেলা পরিষদের ১১৭খানা আসন, যার মধ্যে ৯৬টা আসনে নির্বাচন হচ্ছে। বাকি আসনগুলোতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। আজকে প্রচারের শেষ দিন, আগামী ৮ তারিখ নির্বাচন হবে, ১২ তারিখ ফলাফল ঘোষণা হবে। এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি, যখন ফলাফল ঘোষণা হবে আপনারা দেখবেন যে সারা রাজ্যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আবার পদ্মফুলের জয় জয়কার হবে। মঙ্গলবার বিজয় কুমার স্কুলে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে আইটি ল্যাবের উদ্বোধন হয়। সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, শিখা ব্যানার্জি এবং স্কুলের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং গুণগত করার চেষ্টা করা হচ্ছে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের মানসিক বিকাশের জন্য চেষ্টা করছে সরকার এবং বিদ্যালয় পরিচালন কমিটিগুলিও সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। রাজ্যের ছেলেমেয়েরা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে দেশের স্বার্থে কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র। বিভিন্ন কর্মসূচি প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে আরও সমৃদ্ধ করা, শিক্ষার্থীকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য বিভিন্ন টেকনোলজির মাধ্যমে তাদেরকে উন্নত করা, তাদের মানসিক, তাদের চিন্তা ভাবনাকে আরও সুদৃঢ় করা এবং বিস্তার করা, প্রতিভা প্রকাশের ক্ষেত্রে আমাদের সরকার, আমাদের বিদ্যালয়, আমাদের এসএমসি কমিটি নিরন্তর কাজ করে যাচ্ছে। তারই ফলশ্রুতি আজকের আইটি হাব আমি বলব যে আমাদের সরকার হতে আছে ছাত্রছাত্রীদের মধ্যে গুণগতভাবে টেকনোলজির মাধ্যমে তাদেরকে শিক্ষাদান করা। যারা আজকে আমরা যারা আগে স্টুডেন্ট ছিলাম, যারা আমরা আজকে আছি, তারা কিন্তু আমরা এই সুযোগটা পাইনি। এখন যে ছাত্রছাত্রীরা যে সুযোগ পাচ্ছে
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল সিল্ট নকআউট ও লিগকে সামনে রেখে মঙ্গলবার থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন শুরু করে রামকৃষ্ণ ক্লাব। রামকৃষ্ণ ক্লাব গত বছর নকআউটে রানার্স খেতাব দখল করেছিল। রামকৃষ্ণ ক্লাবের প্রথম দিনের অনুশীলনে মণিপুরের 7 জন ফুটবলারকে নিয়ে অনুশীলন করতে দেখা যায় কোচ কৌশিক রায়কে। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে আসাম, মণিপুর, কালিম্পং ও রাজ্যের 7 জন ফুটবলার অনুশীলনে যোগ দেবে বলে জানান ক্লাব সদস্য অমিত দেব। বছরের রাখাল শিল্ডের রানার্স আপ দল, তো এইবার যাতে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি, চ্যাম্পিয়নের নিয়ে এবং ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা বহির্রাজ্যের ইন্টারস্টেট, মণিপুর, কালিম্পং এবং আসামের প্লেয়ার নিয়ে আমরা দল গড়েছি। স্থানীয়দের আছে 7-8 জন, আর বি ডিভিশনের লিয়েনও আমরা দেখছি যে 2-1 জন নেওয়ার মতন প্লেয়ার আছে কিনা। এই টিম আমরা মোটামুটি আপাতত 20 জনের দল প্রস্তুত রাখছি। আর এর মধ্যে আমরা রাত্রিবেলায়, যেহেতু খেলা হবে, আমরা রাত্রিবেলায়ও একটা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।